নেতাজি স্বাধীনতার সময় থাকলে দেশটা টুকরো হতো না। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে, আমি কেবল একজন নেতাকে মেনে নিতে পারি, আর তিনি হলেন সুভাষচন্দ্র বসু। নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট, আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপূর্ব রায়। আর আজকে আপনাদের জন্য এনেছি নেতাজি। স্বাধীনতার সময় নেতাজি থাকলে আমাদের দেশটা হয়তো টুকরো টুকরো হতো না। নেহরুর পরিবর্তে সুভাষচন্দ্র বসু কি হতেন আমাদের দেশের প্রধানমন্ত্রী? আসুন আজকের আলোচনা নেতাজিকে নিয়ে, আমাদের স্বপ্ন, আমাদের ভাবনা নেতাজি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 17 জুন 2023 একটি ইভেন্টে এই বিবৃতি দিয়েছিলেন। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সুভাষচন্দ্র বসুকে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বর্ণনা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসুর নাতি চন্দ্রকুমার বোস বলেন, নেতাজি যদি স্বাধীনতার সময় বেঁচে থাকতেন তাহলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতেন। আসলে মোহাম্মদ আলী জিন্নাহ শুধু নেতাজিকে বিশ্বাস করতেন। নেতাজি জিন্নাহর কাছে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য ছিলেন। নেতাজি থাকলে ভারত ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা সবাই জানি, 23 জানুয়ারি 1897 সালে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। সুভাষের বাবা জানকীনাথ বসু ছিলেন একজন আইনজীবী। তার প্রথম জীবন ওড়িশার কটকে কেটেছে। তারা 9 ভাই বোন। সুভাষ ছোটবেলা থেকেই একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। তাই তিনি কটক থেকে কলকাতায় এসে বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসুর নাতি ও ঐতিহাসিক অধ্যাপক ডক্টর সুগত বোস হিজ ম্যাজেস্ট্রি বিরোধী সুভাষচন্দ্র বসু এবং সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতের সংগ্রাম বইতে তার কলেজের দিনের একটি উপাখ্যান লিখেছেন। এটি ছিল 10 জানুয়ারি 1916। সুভাষ লাইব্রেরিতে বসে পড়ছিলেন। এমন সময় বাইরে হট্টগোল। কয়েকজন সহপাঠী তার কাছে এসে তাকে বলে যে ইতিহাসের অধ্যাপক এডওয়ার্ড ফার্লি ওটেন কিছু ছাত্রের সাথে মারামারি করছেন। সুভাষ তখন ক্লাসের প্রতিনিধি। সুগত বোস লিখেছেন, প্রফেসর ওটেনের আগের রেকর্ড ছিল ভারতীয়দের নিন্দা ও সমালোচনার। সুভাষ বিষয়টি প্রিন্সিপাল হেনরির কাছে নিয়ে যান। সুভাষ চেয়েছিলেন প্রফেসর ওটেন ছাত্রদের কাছে ক্ষমা চান। অধ্যাপক ওটেনও অনড় ছিলেন। ছাত্রদের সঙ্গে নিয়ে ধর্মঘট শুরু করেন সুভাষ। ক্ষুব্ধ অধ্যক্ষ ধর্মঘটে শিক্ষার্থীদের 5 টাকা জরিমানা করেন। অনেক কষ্টে ব্যাপারটা ঠান্ডা হলো। সুগত বোস লিখছেন, এরপর প্রায় 1 মাস 15 ফেব্রুয়ারি অধ্যাপক ওটেন আবারও কিছু ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অপমানের প্রতিশোধ নিতে কয়েকজন ছাত্র কলেজের সিঁড়ি দিয়ে নামতে থাকা অধ্যাপক ওটেনকে মারধর করে পালিয়ে যায়। মামলার তদন্ত হলে সুভাষকেই প্রধান আসামি ধরা হয়। প্রত্যক্ষদর্শী পিয়নও সুভাষকে শনাক্ত করেন। এরপর তাকে কলেজ থেকে বরখাস্ত করেন অধ্যক্ষ। পরিবারের সদস্যরা নেতাজিকে জিজ্ঞাসা করলেন তিনি অধ্যাপককে মারধর করেছেন কিনা। তিনি কিছু না বলে শুধু হাসলেন। পরে সুভাষচন্দ্র বসু কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন, যেখানে তিনি বিএ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 2য় স্থান অধিকার করেন। সুভাষচন্দ্র বসু পরে লন্ডনে চলে যান। এখানে আইসিএস পরীক্ষায় তিনি মেধা তালিকায় 4র্থ স্থান অধিকার করেন। বোস যখন ইংল্যান্ডে পড়াশোনা করে ভারতে ফিরে আসেন, তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। গান্ধীজির সম্মতিতে বসু প্রথমবারের মতন কংগ্রেস সভাপতি হয়েছিলেন। বসু স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তখন তিনি চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ করেছিলেন। বিখ্যাত ইতিহাসবিদ শুভ্রাংশু মুখার্জি তার নেহরু অ্যান্ড বোস প্যারালাল লাইফস বইতে লিখেছেন, 1927 সালের মধ্যে নেহরু এবং বোস উভয়ই নিজেদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন।
এবং উভয়ে ব্রিটিশ ভারতীয় জেলে তাদের প্রথম সাজা ভোগ করেছিলেন। দুজনেই গান্ধীর নেতৃত্ব মেনে নিয়েছিলেন, কিন্তু বোস পুরোপুরি গান্ধীর প্রভাবে আসেননি। জব্বলপুরে শ্রী জানকী রমন কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডক্টর আনন্দ রানা বলেছেন, গান্ধীজি যে অসহযোগ ও নাগরিক আন্দোলন শুরু করেছিলেন তাতেই কোনো বড় সাফল্য আসেনি। সুভাষচন্দ্র বসু কংগ্রেসকে নতুন ভাবনা নিয়ে এগিয়ে নিয়ে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিলেন। গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে সুভাষ সশস্ত্র বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন। গান্ধী 1934 সালে কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেছিলেন, কিন্তু তিনি সমস্ত সিদ্ধান্ত শুধুমাত্র তার ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছিল। তিনি ঠিক করতেন কে হবে কংগ্রেসের সভাপতি। 1936 সালে লখনৌয়ে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে নেহরু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাকে রাষ্ট্রপতি করার চিন্তা ছিল গান্ধীর। নেহরু রাষ্ট্রপতি হলে প্রতিবাদের ছোট ছোট আওয়াজ উঠতে শুরু করে। 1936 সালের ডিসেম্বরে যখন নেহরুকে পার্টির সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত করার প্রস্তাব আসে, সর্দার প্যাটেল প্রকাশ্যে বিরোধিতা করেন। প্যাটেল এমনকি নেহরু সভাপতি হলে দল ছাড়ার কথাও বলেছিলেন। এরপর 1937 সালে গান্ধীজি কংগ্রেস সভাপতির জন্য সুভাষচন্দ্র বসুর নাম প্রস্তাব করেন। নেতাজি বিদেশ থেকে ফিরে আসেন 23 জানুয়ারি 1938, তার 41তম জন্মদিনে। তিনি ফিরে আসার সাথে সাথেই কংগ্রেসের সভাপতির পদ গ্রহণের প্রস্তুতি শুরু করেন। প্রথমে নেতাজি তার সভাপতির ভাষণ প্রস্তুত করেন। গুজরাতের সুরাট জেলার হরিপুরায় কংগ্রেসের 51তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 1938 সালের 19 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় এই অধিবেশন, যার সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধীজি যখন বলেছিলেন এটা সুভাষের জয় নয়, আমার পরাজয়, দ্বন্দ্বের সূত্রপাত বাংলা থেকেই। 1938 সালের ডিসেম্বর সুভাষচন্দ্র বসু কৃষক প্রজা পার্টির সাথে বাংলায় সরকার গঠন করতে চেয়েছিলেন। প্রথমে গান্ধী রাজি হলেও পরে বদলে যান। কংগ্রেস সভাপতি 1939 সালে পুনরায় নির্বাচিত হওয়ার কথা ছিল। প্রবীণ কংগ্রেসের নেতা দ্বারকা প্রসাদ মিত্র তার বই লিভিং অ্যান্ড এরাতে জেবি কৃপালানির উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে সুভাষবাবু দ্বিতীয়বার সভাপতি হতে চেয়েছিলেন, কিন্তু গান্ধীজি স্পষ্টভাবে বলেছিলেন তিনি সমর্থন করবেন না। গুজরাটের বারদৌলিতে অনুষ্ঠিত বৈঠকে নতুন সভাপতির নাম বিবেচনা করা হয়। এতে অংশ নেননি সুভাষ। গান্ধী চাননি সুভাষ আবার কংগ্রেসের সভাপতি হন। তার অনুরোধ সত্ত্বেও নেহরু, প্যাটেল এবং আবুল কালাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন। অবশেষে গান্ধীর পীড়াপিড়িতে অন্ধ্রপ্রদেশের পট্টাভি সীতারামাইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হন। এখন সুভাষবাবু এবং সীতারামাইয়া নির্বাচন মাঠে ছিলেন। 29 জানুয়ারি 1939 কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন সুভাষচন্দ্র বসু। 1580 ভোট এবং পট্টাভি সীতারামাইয়া 1337 ভোট পান। নেতাজি 203 ভোটের ব্যবধানে জয়ী হন। দ্বারকা প্রসাদ মিশ্র তার লিভিং অ্যান্ড এরা বইতে লিখছেন, সুভাষবাবু আমাকে ডেকে সমর্থন চেয়েছিলেন। আমি বললাম, দুঃখিত, আমি গান্ধীজির বিরুদ্ধে যেতে পারবো না। পরে জানা যায় মধ্য ভারত থেকে সবথেকে বেশি ভোট পেয়েছেন সুভাষবাবু। তার মানে জনপ্রিয়তায় জাতির পিতা মহাত্মা গান্ধীকেও পরাজিত করেছিলেন সুভাষ। নির্বাচনের পর গান্ধী একটি বিবৃতি জারি করেন, আমি সীতারামাইয়াকে আমার নাম প্রত্যাহার করতে দেইনি। এ কারণে তাদের পরাজয় কম, আমার পরাজয় বেশি। সুভাষচন্দ্রের জয়ে 52টি হাতি নেতাজিকে স্বাগত জানালো। নেহরুর সঙ্গে হাতাহাতি হলো। সম্মেলনটি ছিল 52তম, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাগত জানাতে 52টি হাতি প্রস্তুত করে জব্বলপুর থেকে ত্রিপুরীতে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। 5ই মার্চ নেতাজি জব্বলপুরে পৌঁছান। দুর্ভাগ্যবশত নেতাজি অসুস্থ ছিলেন। 105 ডিগ্রি জ্বর ছিল তার গায়ে। তিনি হাতিতে চড়তে পারেননি।
তবে তিনি স্ট্রেচারে শুয়ে জব্বলপুরে পৌঁছেছেন। পরে ওই হাতের উপরে সুভাষচন্দ্র বসুর ছবি রেখে 15 কিলোমিটার মিছিল বের করা হয়। নেহরুও পরের দিন এই সম্মেলনে পৌঁছেছিলেন। দ্বারকাপ্রসাদ মিশ্র লিখেছেন, 10ই মার্চ 1939 তারিখে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসাবে ত্রিপুরী সম্মেলনে ভাষণ দেওয়া শুরু করেন। 2 লাখেরও বেশি মানুষ তা শুনতে এসেছিলেন। যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানেই বসে পড়েছে। নর্মদা নদীর ঘাটেও জায়গা পাওয়া যায়নি। সুভাষবাবুকে ডাক্তারেরা ঘিরে রেখে চেয়ারে বসে তিনি বৈঠকে যোগ দেন। ত্রিপুরীতে গান্ধীবাদীদের সমস্যা ছিল কিভাবে বিশ্বকে বোঝানো যায় যে সুভাষবাবু জিতে গেলেও আজ মহাত্মা গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা। নেতাজি মঞ্চ থেকে ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য 6 মাসের আলটিমেটাম দেন। সুভাষ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার লক্ষণ রয়েছে, ব্রিটিশদের সঙ্গে কথা বলার এটাই উপযুক্ত সময়। ডাক্তার রানা এখানে বলেছিলেন, সুভাষবাবু এ কথা বলার সাথে সাথেই বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। নেহরু এবং কংগ্রেসের অন্যান্য প্রতিনিধিরা নেতাজিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলছেন? এটা বলার আগে আপনি কি গান্ধীজির সঙ্গে কথা বলেছেন? তা না হলে গান্ধীজির সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত। এ নিয়ে নেতাজি বলেন, আমি নির্বাচনে জিতেছি, আমি কংগ্রেসের সভাপতি, আমার কথা বলার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমাকে কথা বলতে দাও। সুভাষচন্দ্রকে এরূপ ব্যবহার করতে দেখে সেখানে উপস্থিত যুবকরা হইচই শুরু করেন। ডক্টর রানার মতে কিছু ঐতিহাসিকবিদরা বলেছেন যে কিছু যুবক এমনকি নেহরুকে ধাক্কাও দিয়েছিলেন, তবে এর কোনো প্রমাণ নেই। ব্যাপারটা শান্ত হয়ে যায়। নেতাজি আবার ভাষণ দিতে শুরু করেন। ভাষণ পড়তে পড়তে জ্বরে আক্রান্ত নেতাজি সেখানেই পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। নেতাজির অবশিষ্ট ভাষণটি তার ভাই শরৎচন্দ্র বসু পড়েছিলেন। নেহরু এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির লোকেরা নেতাজিকে বলেছিলেন, গান্ধীজি যা চান আপনাকে তাই করতে হবে। এ নিয়ে নেতাজি বলেন, আমি যখন সভাপতি তাহলে তার কথা শুনব কেন? ত্রিপুরী সম্মেলনের সৃষ্টি হওয়া তিক্ততা দূর করতে এপ্রিলের শেষ সপ্তাহে কলকাতার কংগ্রেসের বৈঠক হয়। কংগ্রেস কার্যনির্বাহী নেতাজির সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন। এরপর নেতাজি নম্রভাবে 29 এপ্রিল 1939 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন, তার পথ পরিবর্তন করেন। নেতাজি তার রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন 5 দিন পর 3রা মে 1939 সালে। এরপর 7ই সেপ্টেম্বর 1940 সময় বিকেল 4টে হিটলারের 965 জার্মান বিমান লন্ডনে বোমাবর্ষণ শুরু করে। এখানে সুভাষচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন। 1940 সালের 2রা জুলাই রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 29 নভেম্বর বোস জেলে অনশন শুরু করেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। বাংলার গভর্নর জন হারবার্ট মনে করলেন এখন সুভাষকে তার বাড়িতে পাঠানো উচিত। সুস্থ হয়ে উঠলে তাকে আবার গ্রেপ্তার করা যাবে। যাতে সুভাষ ব্রিটিশ সরকারের হেফাজতে মারা গিয়েছিল এমন অভিযোগের মুখোমুখি না হতে হয়। 5ই ডিসেম্বর হারবার্ট বোসকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। বাড়ির ঠিকানা ছিল এলকিন রোড, কলকাতা, বাড়ি নাম্বার 38/2, যেখানে 14 জন গোয়েন্দা দিন রাত নজরদারি করেছিলেন। একদিনে বিকেলে সুভাষ তার ভাগ্নে শিশিরকে ফোন করে। শিশিরকে জিজ্ঞাসা করলো, আমার একটা কাজ করবে? শিশির সুভাষের উদ্দেশ্য বুঝতে পেরেছিল যে তিনি জেল থেকে পালাতে চাইছেন। এরপর নতুন কৌশল নেওয়া হয়। শিশির বাজারে গিয়ে কিছু ভিজিটিং কার্ড ছাপিয়ে আনলো। সেই কার্ডগুলিতে লেখা মোহাম্মদ জিয়াউদ্দিন, BA LLB, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্থায়ী ঠিকানা সিভিল লাইন্স, জব্বলপুর। শিশির তার দ্য গ্রেট এস্কেপ বইয়ে এটি উল্লেখ করেছেন। প্রায় 1.5 মাস পর, তারিখ 16 বা 17 জানুয়ারি 1941, সময় তখন রাত প্রায় 1:30। সুভাষ নিজেকে একজন মুসলমানের ছদ্মবেশ নিয়ে তার ভাগ্নের সাথে একটি জার্মান ওয়ান্ডার গাড়িতে উঠেছিলেন। পরের দিন সকালে তারা দুজনেই সেখান থেকে প্রায় 275 কিলোমিটার দূরে সুদূর ধানবাদে পৌঁছান।
সারা দিন এখানে লুকিয়ে থেকে রাতের জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সুভাষ গোমোর দিকে রওনা দিল। 1 ঘন্টার মধ্যে গোমোতে পৌঁছে গেল। এরপর সেখান থেকে দিল্লি যাওয়ার ট্রেন ধরলেন। সেখান থেকে তারা পেশোয়ারে পৌঁছান। সেখান থেকে তিনি একজন বধির মুখ পাঠানের রূপ ধারণ করেছিলেন, কারণ তিনি স্থানীয় ভাষা পশতু জানতেন না। এরপর 1941 সালের 31শে জানুয়ারি সকালে পেশোয়ার থেকে কাবুলে পৌঁছান। জার্মানি ও ইটালি দূতাবাসের মাধ্যমে নেতাজি প্রথমে মস্কো এবং পরে সমরকান্দ হয়ে জার্মানিতে পৌঁছান। বোস হিটলারের সাথে দেখা করেছিলেন। 1942 সালের 29শে মে নেতাজি স্বাধীনতার লড়াইয়ে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কাছে সহযোগিতা চেয়েছিলেন। সুগত বোস লিখছেন যে হিটলার নেতাজিকে জাপানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর জন্য হিটলার জার্মান সাবমেরিন U-180 ব্যবস্থাও করে দিয়েছিলেন। হিটলার নিজে নেতাজির জাপানে যাওয়ার রুটম্যাপ তৈরি করেছিলেন। হিটলারের পরিকল্পনা অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে যাত্রা শেষ করার কথা ছিল, কিন্তু নেতাজি 3 মাস পর জাপানে পৌঁছান। তাদের প্রথমে জার্মান সাবমেরিন দ্বারা পূর্ব আফ্রিকার মাদাগাস্কারের জলে আনা হয়েছিল। সেখানে সমুদ্রের মাঝখানে বিপজ্জনকভাবে তাকে জাপানি সাবমেরিনে স্থানান্তরিত করা হয়। একবার সাবমেরিনে নেতাজি এবং তার ব্যক্তিগত সাহায্যকারী আবিদকে গরুর মাংস এবং সেদ্ধ রুটি পরিবেশন করা হয়েছিল। গরুর মাংস দেখেই বমি বমি ভাব অনুভব করল আবিদ। তিনি সঙ্গে সঙ্গে 2টি প্লেট খুলে ফেললেন। তাড়াতাড়ি স্টোর রুমে পৌঁছে গেলেন। সেখানে দেখলেন এক জায়গায় চাল রাখা হয়েছে। আবিদ খিচুড়ি তৈরি করে নেতাজিকে পরিবেশন করেন। নেতাজি সাবমেরিনে বেশিরভাগ সময় খিচুড়ি এবং শুকনো ফল খেয়ে বেঁচেছিলেন। নেতাজি জাপান পৌঁছান এবং সেখান থেকে বিমানযোগে সিঙ্গাপুরে পৌঁছান। সেখানে রাসবিহারী বসু, যিনি আজাদ হিন্দ ফৌজ INA তৈরি করেছিলেন, নেতাজির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের কমান্ডের দায়িত্ব নিলেন সুভাষ। বললেন, চলো দিল্লি যাই। এরপর 4 জুলাই 1943 সালে সিঙ্গাপুরের ক্যাথে ভবনে অনুষ্ঠিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের কমান্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে হস্তান্তর করেন। নেতাজি আজাদ হিন্দ ফৌজের সেনাপতি হয়েছিলেন। নেতাজি বললেন, আজাদ হিন্দ ফৌজ যুদ্ধ ঘোষণা করেছে, চলো দিল্লি যাই। এরপর নেতাজি বিশ্বের বিভিন্ন দেশ থেকে INA জন্য ঋণ নিয়েছিলেন, যাতে স্বাধীনতা সংগ্রাম করা যায়। ঋণ নেওয়ার সময় তিনি জাপান সহ অনেক দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত স্বাধীন হলে তিনি পুরো ঋণ পরিশোধ করবেন। মানুষের মধ্যে স্বাধীনতার প্রদীপ জ্বালাতে নেতাজি ফরওয়ার্ড নামে একটি পত্রিকা চালু করেন। শুরু হয় আজাদ হিন্দ রেডিও। বোস আন্দামানকে স্বাধীন ঘোষণা করেন এবং তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন। 23শে মার্চ 1942 সালে জাপানি বাহিনী দক্ষিণ আন্দামানে অবতরণ করে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই এলাকা পুরোপুরি দখল হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস জাপানের সাথে একটি অংশীদারিত্ব করে তোলেন। 29শে ডিসেম্বর 1943 সালে জাপান এই দ্বীপগুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের কাছে হস্তান্তর করেন। এরপর 29শে ডিসেম্বর 1943 সাল একটি জাপানি সেনা বিমান পোর্ট ব্লেয়ারের আকাশপথে অবতরণ করে। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু, মন্ত্রী র্যাঙ্কের সচিব আনন্দ মোহন সহায়, ADC ক্যাপ্টেন রাওয়াত এবং বোসের ডাক্তার কর্নেল DS রাজু বিমান থেকে নামলেন। পরের দিন 30শে ডিসেম্বর বোস পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভারতের মাটিতে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পতাকা উত্তোলন করলেন। বোস রহস্যজনক দুর্ঘটনায় মারা যান। নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। ঘটনাটি 1945 সালের 18ই আগস্টের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল জাপান। এটা দেখে তিনি রাশিয়ার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন। 1945 সালে 18ই আগস্ট তিনি মাঞ্চুরিয়ার দিকে উড়ে যান। 5 দিন পর
23 আগস্ট 1945-এ টোকিও রেডিও জানায় যে একটি কি-21 বোমারু বিমান তাইহুক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে, আর এতে ভ্রমণরত সুভাষচন্দ্র বসু মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সারা বিশ্বে 10টির বেশি কমিটি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তদন্ত করেছে। স্বাধীন ভারতের সরকার 3বার এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। এরপর দুবারই বিমান দুর্ঘটনাকে দুর্ঘটনার কারণ হিসাবে দেখানো হয়েছিল। তৃতীয় তদন্তে বলা হয়েছে 1945 সালে কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। এরপরই 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পর জওহরলাল নেহরুকে দেশের প্রথম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়। চন্দ্রকুমার বসু দৈনিক ভাস্করকে বলেন, যখন দেশ স্বাধীন হলো তখন প্রধানমন্ত্রী পদের জন্য কোন্দল চলছিল। তখন আমার বাবা অমরনাথ বসু গান্ধীজির সঙ্গে দেখা করতে পুনে গিয়েছিলেন। সাধারণত কেউ না কেউ সবসময় গান্ধীজির সঙ্গে থাকতেন। সেদিন তিনি ছিলেন একা। বাবা জিজ্ঞাসা করলেন, বাপু একা বসে আছো কেন? গান্ধীজি বলেছিলেন, সবাই দেশ ভাগ চায়। একথা বলে চুপ হয়ে গেল বাপু। আমার বাবা যখন ফিরে আসতে শুরু করলেন, গান্ধীজি বললেন, আজ আমি তোমার কাকা সুভাষচন্দ্র বসুকে মিস করছি। আজ তিনি বেঁচে থাকলে হয়তো এ অবস্থা হতো না। সুভাষচন্দ্র আজ সশরীরে থাকলে দেশটা হয়তো এভাবে স্বার্থের জন্য ভাগ হতো না। এক অখণ্ড ভারতবর্ষ থাকতো আমাদের কাছে, অখণ্ড ভারতবর্ষ। গান্ধীজির গোয়ার তুমি, নেহরু জিন্নার লোভ দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল।